নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, দিদিমণি অনেক রকম হুঙ্কার টুঙ্কার ছেড়েছিলেন প্রশাসনিক সভা থেকে। নির্বাচন কমিশনার মানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অমিত শাহের দালাল বলেছিলেন। ওনার বক্তব্য ছিল নির্বাচন কমিশন ভেবেছে এটা কি, তাকে আইনের পাঠ পড়াচ্ছে। তিনি সর্বজ্ঞ, তিনি সংবিধান জানেন, আইন জানেন, তাকে এসব পাঠ পড়ানোর কোনো মানে হয় না। এবং কি বলেছিলেন যে আমার অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সিস্টেমটার উপর চাপ সৃষ্টি করছে বিজেপির খেলা, মানব না মানব না মানব না, আমি আধিকারিকদের সর্বোচ্চ সুরক্ষা দেব। তো উনি বলেছিলেন, উনি এরকম কথা অনেকেই বলেন, কিন্তু তারপর বোধহয় ওনার স্পিন ডক্টরসরা ওনাকে বুঝিয়েছে যে ম্যাডাম, যে এইভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলে হিতে বিপরীত হতে পারে, কারণ নির্বাচন কমিশনের ক্ষমতা অপরিসীম, তারা প্রয়োজন মনে করলে কঠোর পদক্ষেপ নেবে। যখন প্রথমবার নির্বাচন কমিশনার দেশের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বলেছিল যে অভিযুক্ত ইআরও, এইআরও এবং ওই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তখন মুখ্য সচিব চিঠি পাঠিয়েছিলেন একজন এইআরও আর এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো সাসপেনশন বা কোনো এফআইআর এইসব বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তারপর নির্বাচন কমিশন আবার চিঠি পাঠিয়েছিল, মুখ্য সচিবকে তলব করেছিল, মুখ্য সচিব গিয়েছিলেন, কমিশনের ফুল বেঞ্চের সামনে 1.5 ঘন্টা ধরে আলোচনা হয় এবং তারপর কমিশন বলে যে 21শে অগস্টের মধ্যে ওই 4 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। মুখ্য সচিব সেই বৈঠকে নিজের অপরাগতার কথা জানান। তিনি বলেন যে তিনি আইনটা জানেন, তিনি নিজেও নির্বাচনের দায়িত্ব সামলেছেন, তার পক্ষে পরিস্থিতিটা মানে খুবই চাপের আর কি, কারণ তিনি জানলেও তো তিনি কিছু করতে পারবেন না, কারণ তিনি আজ্ঞাবহ দাস, এই ধরনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেন। তো ডক্টর মনোজ পান্ত কলকাতায় ফিরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তারপর নির্দিষ্ট দিনে সকাল 10টা 5-এ একটা চিঠি পাঠায় কমিশনকে নবান্ন। তাতে বলা হয় যে 4 জন আধিকারিককে সাসপেন্ড করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, কিন্তু এফআইআর এর কথাটা কিচ্ছু উল্লেখ করা হয়নি। তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে খবরটা, আমার কাছেও ছিল গতকাল, কিন্তু গতকাল আমি সেই প্রতিবেদনটা করতে পারিনি অন্য একটা কারণে, যে নবান্ন থেকে নির্বাচন কমিশনকে একটা চিঠি পাঠানো হয়েছে। আবার তাতে বলা হয়েছে যে এফআইআর এর বিষয়টা নবান্ন রুল আউট করছে না, কিন্তু একটু সময় চেয়েছে যে বিভাগীয় তদন্ত হোক, সেই তদন্তের আউটকাম কি আসে সেটা সামনে দেখেই তারা পরবর্তী পদক্ষেপ বা এফআইআর করবে কি করবে না সেটা চূড়ান্ত করবে। দেখুন, বিভাগীয় তদন্ত, নবান্নের বিভাগীয় তদন্ত কি হবে? এক্সোনারেট করা হবে এই আধিকারিকদের, কয়েকদিনের মধ্যে সাসপেনশন প্রত্যাহার হয়ে যাবে। এমন ভাবে নবান্ন চিঠিটা দিয়েছে যে সাপও মরল লাঠিও ভাঙল না। এফআইআর এর বিষয়টাকে রুল আউট করা হয়নি এবং একই সঙ্গে বলা হয়েছে যে আমরা বিভাগীয় তদন্ত করে দেখি তার আউটকামটা কি হয়, সত্যি যদি তারা ইচ্ছাকৃতভাবে এই কাণ্ডটা করে থাকেন তাহলে এফআইআর হবে, কিছু করার নেই। এখন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে 2 দিন বসে, এখন ছুটি চলছে। অগাস্ট মাসের শেষ সপ্তাহে কমিশনের ফুল বেঞ্চ যখনই বসবে তখনই নবান্নের এই চিঠি নিয়ে তারা থ্রেডবেয়ার ডিসকাশন করবে, আইনজ্ঞদের পরামর্শ দেবে, প্রয়োজনে রাজ্যের নির্বাচন কমিশনের যে সিইও আছে তাকে বলতে পারে এফআইআর করার জন্য,
বা কমিশনের সিদ্ধান্ত মানছে না রাজ্য প্রশাসন, সেজন্য মুখ্য সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংকে সুপারিশ করতে পারে, না হলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এই তিনটে অপশন আছে। এখন কমিশন যদি অনড় থাকে, আবার যদি নবান্নকে জানায় যে এফআইআর করতেই হবে, তখন নবান্ন কি করবে? এটাই তো প্রশ্ন। কারণ নির্বাচন কমিশনের অথরিটিকে চ্যালেঞ্জ করছে নবান্ন। নির্বাচন কমিশন এখানে কোনো রকম নরম মনোভাব নেবে না, কারণ নরম মনোভাব নেওয়ার বার্তাটা এটাই হবে যে নবান্নের চাপে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে নতি স্বীকার করতে হলো, এবং তারপর আগামী দিনে নবান্ন কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করার রাস্তা খুঁজবে। শুধুমাত্র এই চারজন ইআরও তো নয়, অনেক এরকম ইআরও আছে নির্বাচন কমিশনের র্যাডারে আছে, যারা এই ভোটার তালিকা সংশোধনের কাজ বা নতুন নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে বেআইনি কাজকর্ম করেছেন, গন্ডগোল করেছেন। তো সেক্ষেত্রে কি হবে? তাহলে কমিশন যদি একদম হাত গুটিয়ে বসে থাকে নবান্নের এই আশ্বাস পেয়ে, তাহলে তারা ভুল করবে। এবং আমার যতদূর ধারণা, দিল্লিতে কথা বলে আমি যা বুঝেছি, আমাদের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অত্যন্ত কড়া ধাঁচের মানুষ, কড়া ধাঁচের আধিকারিক। তিনি কমিশনের সাংবিধানিক ক্ষমতা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। তিনি এমন কোনো বার্তা দিতে চাইবেন না ভোটের আগে পশ্চিমবঙ্গের মানুষকে বা রাজনৈতিক দলগুলোকে যে নবান্ন কমিশনকে ডমিনেট করতে চাইছে, এবং সেই কাজে তারা আংশিক সফল হচ্ছে। এটা কিছুতেই নির্বাচন কমিশন এই মেসেজটাকে পার্কুলেট হতে দেবে না। অর্থাৎ তারা আবার হয়তো নবান্নকে বলবে একটা টাইমলাইন বেঁধে দিয়ে এর মধ্যে এফআইআর করতে হবে এবং কমপ্লায়েন্স রিপোর্টটাকে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। তারপর নবান্নের হাতে কিন্তু আর কোনো অস্ত্র থাকবে না। হয় তাদের কমপ্লাই করতে হবে নির্বাচন কমিশনের নির্দেশকে, না হলে তাদেরকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। এখন সুপ্রিম কোর্টে যদি কমিশন যায়, কমিশন ড্যাং ড্যাং করে জিতবে। এটা দিদিমণির যারা স্পিন ডক্টরস আছে তারা বিলক্ষণ জানেন, মুখ্য সচিব জানেন। সব থেকে বিপন্ন হবেন মুখ্য সচিব, কারণ সরকার মানে কিন্তু মুখ্য সচিব, ডিজি, স্বরাষ্ট্র সচিব। মুখ্যমন্ত্রী অনেক কিছু বলতে পারেন, কিন্তু সরকারি সমস্ত নির্দেশনামায় স্বাক্ষর থাকে মুখ্য সচিবের, তিনিই সরকার। তাহলে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করার খেসারত মুখ্য সচিবকে দিতে হবে। আলাপন বাবুর অভিজ্ঞতা সবাই জানেন, এখনো তিনি তার অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছেন না, মামলা চলছে। ডক্টর মনোজ পান্ত নিশ্চয়ই সেই পথে হাঁটবেন না। আর যদি তিনি মনে করেন যে পোস্ট রিটায়ারমেন্টে তিনি আবার উপদেষ্টা হবেন, ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তাহলে তিনি মাননীয়ার সমস্ত কথায় সায় দিতে পারেন এবং মাননীয়া যেরকম ভাবে চলতে চাইবেন তাতে তিনি চলবেন, কিচ্ছু করার নেই। কিন্তু ডক্টর মনোজ পান্ত যদি মনে করেন যে না, নির্বাচন কমিশনের নির্দেশটাকে পালন করা উচিত, টালবাহানা করা উচিত নয়, তাহলে তিনি যা কমিশন নির্দেশ দিয়েছে সেটাকে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। দেখুন, মাননীয়ার তো মুখ পুরল, খুব বড় মুখ করে বলেছিলেন আধিকারিকদের যে সর্বোচ্চ সুরক্ষা দেব, কোনো চিন্তা নেই। তার সরকার ছিল, তার সরকার আছে, তার সরকার থাকবে। নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে তখনই কমিশনের আওতায় সবকিছু চলে যায়। কিন্তু মাননীয়া, আমি জানি না যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনটা ভালো করে পড়েছেন কিনা। সেই আইনে কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতাকে স্পষ্ট করে বলা আছে, এবং সংবিধানের 324 থেকে 329
এটাকেও যদি পড়ে নেয় তাহলে বুঝতে পারবে নির্বাচন কমিশনের নির্বাচন সংশ্লিষ্ট কাজে ক্ষমতা হচ্ছে অপরিসীম। সেখানে মাইক নিয়ে মঞ্চের মধ্যে কেউ কিছু বলল, তাতে নির্বাচন কমিশন সেটাকে অক্ষরে অক্ষরে মেনে নিল, এরকম হবে না। দিদিমণি ভাবতে পারেন তিনিই আইন, তিনি যা বলবেন সেটাই আইন, তিনিই সংবিধান, বাকিরা কিছু জানে না, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি তার আধিকারিকদেরই কিন্তু বলির পাঁঠা করছেন কার্যত। তিনি আধিকারিকদের তো নিরাপত্তা দিতেই পারবেন না নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে, উল্টে তাদের কর্মজীবনে নানা রকম প্রশ্ন চিহ্ন তৈরি হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু তিনি আত্মসমর্পণ করেছেন, কিছুটা হলেও কমিশনের কাছে আত্মসমর্পণ করেছেন। দিদিমণি নিজেকে অপরাজেয় মনে করেন না, যে কেউ তার কিছু বিগড়তে পারবে না। তিনি যদি হারতে চান তবেই তিনি ক্ষমতাচ্যুত হবেন। তাহলে দিদিমণি, আপনি 2021 সালে নন্দীগ্রাম যে 1956 ভোটে হারলেন শুভেন্দু অধিকারীর কাছে, তাহলে আপনি হারতে চেয়েছিলেন তো শুভেন্দুর কাছে? শুভেন্দুকে রাজনৈতিকভাবে একটা অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য কি আপনি হারতে চেয়েছিলেন? এই যে বিজেপি কনস্ট্যান্ট খোঁটা দেয় কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, এটাকে আপনার শুনতে গেলে নিশ্চয়ই ভালো লাগে, কারণ আপনি হারতে না চাইলে কেউ আপনাকে হারাতে পারবে না। এটা আপনার এই বাণী বঙ্গবাসীর কানে এখনো গুঞ্জরিত হয়। আপনি আপনার আধিকারিকদের নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে প্রোটেক্ট করতে পারলেন না, ভবিষ্যতেও পারবেন না। সরকারি আধিকারিকদের একটা জিনিস পরিষ্কার করে বোঝা ভালো এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। যখন তারা নির্বাচন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হবে, তাদের দায়বদ্ধতা সবার আগে নির্বাচন কমিশনের কাছে, কারণ তারা নির্বাচন কমিশনে অন ডেপুটেশন আছেন। তাদের বেতন রাজ্য সরকার দিতে পারে, কিন্তু যেহেতু তারা অন ডেপুটেশন আছে, সেই জন্য তাদের দায়বদ্ধতা সবার আগে নির্বাচন কমিশনের কাছে। এই সত্যটা তারা যদি ভুলে যান, তাহলে তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। দেখছেন তো, আপনাদের সহকর্মীদেরই সাসপেনশনের মুখে পড়তে হয়েছে। বেতন পাবেন না, একটা ভাতা পাবেন। যেখানে কাজ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানাতে হবে আপনাদের উপস্থিতি, সদর ছাড়তে পারবেন না অনুমতি ছাড়া। আপনারা অনুপ্রাণিত বা গৃহপালিত হয়ে আপনারা এই বিড়ম্বনাটা নিজেদের কর্মজীবনে ডেকে এনেছেন। কিন্তু বাকি যে সমস্ত আধিকারিকরা আগামী দিনে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত হবেন বা এখনো যুক্ত আছেন, তাদের অনেকের বিরুদ্ধেই কমিশনের কাছে কিন্তু অভিযোগ আছে এবং সেই অভিযোগের সপক্ষে নাকি প্রমাণও আছে। তাদেরকে সতর্ক করে দিয়েছে কমিশন যে আইন মেনে কাজ করুন, কিন্তু তারা নাকি এতটাই বেপরোয়া, তারা আইন টাইন মানছেন না। তারা মনে করছেন বঙ্গেশ্বরীর কথাই আইন। মহিয়সী নারীর পাদপদ্মে নিজের বিবেক বুদ্ধি সমর্পণ করে তারা উদ্বাহু নৃত্য করছেন। তারা কিন্তু এরকম ভাবে চললে বেশি দিন নৃত্য করতে পারবেন না। এখনো সময় আছে, আপনারা শুধরে যান, আইন মেনে কাজ করুন। আইন মেনে কাজ করলে কেউ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কিন্তু আপনারা যদি আইন না মানেন, বেআইনি কাজ করেন এবং বেআইনি কাজে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে উৎসাহ দেন, তাহলে শাস্তির খাড়া আপনাদের উপরও নেমে আসবে। মানে সর্বোচ্চ সুরক্ষা দিয়েও আপনাদের কেউ সুরক্ষিত করতে পারবেন না। বঙ্গেশ্বরী যেভাবে আত্মসমর্পণ করলেন নির্বাচন কমিশনের কাছে, সরকারি আধিকারিকরা অন্তত এইটুকু বুঝবেন যে দেশে আইন আছে, সংবিধান আছে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। কথায় কথায় তাকে চ্যালেঞ্জ জানানো, হুমকি দেওয়া, এটা কিন্তু কমিশন বরদাস্ত করবে না। একটা ট্রেলার দেখেছেন তো আপনারা, এরকম যদি চলতে থাকে পুরো সিনেমাটা আপনারা দেখবেন, সেটা কিন্তু খুব সুখের হবে না। এমনই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে।